আসসালামু আলাইকুম। আমি সেলিনা আক্তার রুজি, আফরোজ খান মডেল স্কুল সহকারী শিক্ষক, বিজেএস ক্লাস অনলাইনে তোমাদের সাথে আছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো, দোয়া করে ভালো থাকো, সতর্ক থাকো, সুস্থ থাকো। যাই হোক, আজকে আমরা ক্লাস 4-এর বিষয় বিজেএস আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, গত ক্লাসে আমরা 10 অধ্যায়ের পার্ট 1 এবং 2 সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে এশিয়া মহাদেশ সম্পর্কে ধারণা, অর্থাৎ এশিয়া মহাদেশ সম্পর্ক এবং এশিয়া মহাদেশের জলবায়ু সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। আর নিয়েছিলাম এশিয়ার বিভিন্ন সম্পদ সম্পর্কে, যেমন খাদ্যশস্য, খনিজ সম্পদ, অর্থকরী ফসল, শিল্প ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। আজকে আমরা পড়ব বাংলাদেশের ভূপ্রকৃতি, অর্থাৎ অধ্যায় 11 পার্ট 1। আচ্ছা, অধ্যায় 11 এবং পার্ট 1-এ রয়েছে বাংলাদেশের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি। আচ্ছা, বাংলাদেশের ভূপ্রকৃতি কথাটা কি, এই জিনিসটা আগে আমরা খেয়াল করি। ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি ভূপ্রকৃতি কথাটা যদি আমরা ভাঙি, তাহলে ভূ কথাটার অর্থ আসতেছে ভূমি, আর প্রকৃতি বিভিন্ন ধরন, অবস্থান, গঠন ইত্যাদি। তাহলে বলা যায় ভূপ্রকৃতি হচ্ছে দেশের গঠন, ভূমির গঠন। ভূপ্রকৃতি হচ্ছে ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে কোনো দেশের ভূমির বিভিন্ন অঞ্চলে ভূমির গঠনের উচ্চতার তারতম্যকে বোঝায়। তাহলে আমরা ভূপ্রকৃতি বলতে আমরা যেটা বুঝতেছি যে ভূ অর্থ ভূমি, আর প্রকৃতি অর্থ তার গঠন অবস্থা, অর্থাৎ কোনো দেশের বিভিন্ন অঞ্চলে সে ভূমির মানে উচ্চতা তারতম্য অর্থাৎ পার্থক্য, সেটা আমরা বুঝি। তাহলে এইটুকু প্যারাতে যদি আমরা প্রশ্ন নেই, তাহলে প্রশ্ন আসতে পারে ভূপ্রকৃতি কি অথবা ভূপ্রকৃতি কাকে বলে। প্রশ্ন আসতে ভূপ্রকৃতি কি অথবা কাকে বলে। অল্প কথায় এই প্রশ্নটা আসতে পারে। তাহলে আমরা কি বলবো? ভূপ্রকৃতি অর্থ যে ভূমির গঠন অবস্থা, বিশেষ করে কোনো দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতা তারতম্যকে বোঝায়। আচ্ছা, উঁচু ভূমি 3, সমভূমি। তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতিকে যদি আমরা ভাগ করি, তাহলে দেখা যায় যে 3টা ভাগে ভাগ করা যায়। এক হলো পাহাড়ি অঞ্চল, 2 সমভূমি এবং উঁচু ভূমি এবং 3 সমভূমি। আমরা এখন পাহাড়ি অঞ্চল নিয়ে আগে আলোচনা করব। পাহাড়ি অঞ্চল, আমরা জানি যে বাংলাদেশ সমভূমি অর্থাৎ সমতল ভূমি বেশি, তো বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলই কিন্তু সমভূমি। তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় রয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ পূর্ব দিকে যে পাহাড়গুলো রয়েছে, সেগুলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে যে উঁচু পাহাড়, অর্থাৎ উঁচু পাহাড় সেটা তাজিংডং, আর দ্বিতীয় যে উঁচু যে পাহাড় তাজিংডং, এটা 1280 মিটার। আর দ্বিতীয় উচ্চ যে পাহাড়টি সেটা হলো কেওক্রাডং, এটা 1230 মিটার। এই দুটি পাহাড়ি বান্দরবান জেলায় অবস্থিত। আচ্ছা, পাহাড়ি অঞ্চল
পাহাড়ি অঞ্চলে বনভূমি রয়েছে, এখানে বিভিন্ন প্রকার গাছপালা, পশু প্রাণী ইত্যাদি এগুলো বসবাস করে। আর এই বনভূমি বাংলাদেশে সৌন্দর্য বৃদ্ধি করে, এছাড়াও কি করে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। তাহলে আমরা এই পাহাড়ি অঞ্চল সম্পর্কে কি জানলাম, যে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলো উত্তর দক্ষিণে বিভিন্ন জেলা, যেমন কয়েকটি জেলা, যেমন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম জেলায় অবস্থিত। আচ্ছা, আর সবচেয়ে উঁচু যে পাহাড় সেটা হলো তাজিংডাং, এটা 1280 মিটার। আর দ্বিতীয় উঁচু যে পাহাড়টি সেটা হলো কেওক্রাডাং, এটা 1230 মিটার। আর এই দুটা পাহাড়ি কোথায় অবস্থিত? এই দুটা পাহাড়ি তোমার বান্দরবান জেলায় অবস্থিত। তাহলে এই যে পাহাড়ি অঞ্চলটা আমরা আলোচনা করলাম, আর এই পাহাড়ি অঞ্চলে তাহলে কি কি প্রশ্ন হতে পারে, কি অল্প কথায় কি কি প্রশ্ন আসতে পারে। যদি আমরা আলোচনা করি যে বাংলাদেশের বেশিরভাগ স্থান কিরকম, বাংলাদেশের বেশিরভাগ স্থান কিরকম, অর্থাৎ কিরকম ভূমি দ্বারা গঠিত। বাংলাদেশের বেশিরভাগ স্থানের ভূমি কিরূপ, বাংলাদেশের বেশিরভাগ স্থানের ভূমি কিরূপ। তারপরে 2 আসতে পারে যে বাংলাদেশে কোন দিকে পাহাড়গুলো রয়েছে, বাংলাদেশের পাহাড়গুলো কোন দিকে। বাংলাদেশের পাহাড়গুলো কোন দিকে, বাংলাদেশের পাহাড়গুলো কোন দিকে। তারপরে আসতে পারে যে কোন কোন জেলায়, বাংলাদেশে কোন কোন জেলায় পাহাড় রয়েছে। দেশের কোন কোন জেলায় পাহাড় রয়েছে। তারপরে আচ্ছা, একটু এই 3টা আমরা আগে একটু করি, যে বাংলাদেশের বেশিরভাগ স্থানে ভূমি কিরূপ, বাংলাদেশের বেশিরভাগ স্থানের ভূমি সমভূমি। আচ্ছা, তারপর আসতেছে বাংলাদেশের পাহাড়গুলো কোন দিকে, বাংলাদেশের বেশিরভাগ পাহাড়গুলো হলো উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। বাংলাদেশের পাহাড়গুলো কোন দিকে অবস্থিত, বাংলাদেশের পাহাড়গুলো দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে অবস্থিত। আচ্ছা, তারপর আসে বাংলাদেশে কোন কোন জেলায় পাহাড় রয়েছে, বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে, বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে জেলাগুলো বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, এই জেলায় পাহাড়গুলো রয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম এই জেলায় পাহাড়গুলো রয়েছে। তাহলে বাংলাদেশে কোন কোন জেলায় পাহাড়গুলো রয়েছে, বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় পাহাড়গুলো রয়েছে। আচ্ছা, এরপরও এই পাহাড়ি অঞ্চল থেকে আরো তোমার প্রশ্ন আসতে পারে যে সর্বোচ্চ পাহাড় কোন, বাংলাদেশের দক্ষিণে কোন জেলায় পাহাড়গুলো অবস্থিত, বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোন জেলায় পাহাড়গুলো অবস্থিত, এগুলো আমরা দেখেছি। এছাড়া আসতে পারে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি, বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ উঁচু নাম কি।
নাম কি? এর এর উচ্চতা কত? নাম কি ও এর উচ্চতা এবং এর উচ্চতা কত? এক প্রশ্ন আসতে পারে। তারপর আসতে পারে বাংলাদেশে দ্বিতীয় উচ্চ পাহাড়ের নাম কি? বাংলাদেশের দ্বিতীয় উচ্চ পাহাড়ের নাম কি এবং এর উচ্চতা কত? উচ্চতা কত? এই দুইটা প্রশ্ন যদি আমরা অ্যান্সারে যাই তাহলে কি আসতেছে? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? তাজিংডং। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিংডং। আর এর উচ্চতা 1280 মিটার। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিংডং এবং এর উচ্চতা 1280 মিটার। তারপরে আসতেছে বাংলাদেশের দ্বিতীয় উচ্চ পাহাড়ের নাম কি? বাংলাদেশের দ্বিতীয় উচ্চ যে পাহাড়টি সেটা হলো কেওক্রাডাং আর এর উচ্চতা 1230 মিটার। তাহলে এই দুইটা প্রশ্ন আমরা উত্তর পাচ্ছি কি? সবচেয়ে উঁচু পাহাড় তাজিংডং 1280 মিটার আর দ্বিতীয় কেওক্রাডাং 1230 মিটার। এছাড়াও আরো কিছু প্রশ্ন আসতেছে, যেমন পাহাড়ি অঞ্চল থেকে এই প্রশ্নগুলো আসতেছে যে এই পাহাড়ি অঞ্চল, এই যে পাহাড়গুলো অর্থাৎ কেওক্রাডাং এবং তাজিংডং, এই দুইটা পাহাড় কোথায় অবস্থিত? এই দুইটা পাহাড়ই বান্দরবান জেলায় অবস্থিত। আচ্ছা, তারপরে দেখো যে পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু বনভূমি রয়েছে আর এই বনভূমিগুলোতে সার্বিকভাবে আমরা জানি গাছপালা, বিভিন্ন পশু প্রাণী বসবাস করে। আর এই পাহাড়ি অঞ্চলগুলো বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করে। এছাড়া এই পাহাড়ি অঞ্চলগুলো দেশের ভারসাম্য রক্ষাতেও সাহায্য করে। আচ্ছা, এবার আসি আমরা উচ্চভূমিতে। উচ্চভূমি আচ্ছা, অর্থাৎ বাংলাদেশের ভূপ্রকৃতি যে তিনটা, একটা বললাম আমরা পাহাড়ি অঞ্চল, দ্বিতীয়টা হলো উঁচু ভূমি। আচ্ছা, উঁচু ভূমি কি অথবা কাকে বলে? পাহাড়ি অঞ্চল থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু, পাহাড়ি অঞ্চল থেকে নিচু উঁচু ভূমিগুলোকে উঁচু ভূমি যেগুলো সেগুলোকে উঁচু ভূমি, অর্থাৎ পলি মাটি দ্বারা, অর্থাৎ নদীর স্রোতে বয়ে যাওয়া যে পলি, এই পলি মাটিগুলো স্তরে স্তরে উঁচু হয়ে, মানে জমে উঁচু হয়ে যে ভূমিটা সৃষ্টি হয়েছে সেটা হলো উঁচু ভূমি। মাটিতে আমরা খেয়াল করলে দেখবো যে নীল রং দ্বারা এই উঁচু ভূমিগুলো চিহ্নিত করা হয়েছে। আসলে পলিমাটি কি? পলিমাটি হলো যে বন্যার সময় নদীর স্রোতে মিশে, অর্থাৎ পাহাড়ে ঢালবে যে মাটিগুলো বয়ে আসে সেটা হলো পলিমাটি। পলিমাটি হলো কাদা মাটি, এটা মাটির জন্য খুবই উর্বর। এই জন্য বাংলাদেশে যেহেতু মানে পলিমাটি দ্বারা, বিশেষ সমভূমি পলিমাটি দ্বারা গঠিত, দেখা যায় বাংলাদেশের মাটি এজন্য অনেক উর্বর। আচ্ছা, তাহলে এই উঁচু ভূমি থেকে আমাদের কি কি প্রশ্নগুলো আসতে পারে? যে উঁচু ভূমি কি, কিংবা উঁচু ভূমি কিভাবে গঠিত হয়? উঁচু ভূমি কিভাবে গঠিত হয়? উঁচু ভূমিগুলো কিভাবে গঠিত হয়? তাহলে উঁচু ভূমিগুলো কিভাবে গঠিত হয়? আমরা যে পাহাড়ি এলাকা থেকে নিচু নিচু পুরাতন পলিমাটি দিয়ে গঠিত ভূমিকে কি বলা হয়? উঁচু ভূমি বলা হয়। অর্থাৎ পুরাতন পলিমাটি দিয়ে কিন্তু এই উঁচু ভূমিটা গঠিত হয়। আরেকটা প্রশ্ন আসতেছে এখানে যে উঁচু ভূমিগুলো মানচিত্রে কি রং দ্বারা বোঝানো হয়েছে? অর্থাৎ উঁচু ভূমিগুলো কি রং দিয়ে বোঝানো হয়েছে? অথবা আসতে পারে যে নীল রং দ্বারা, মানচিত্রে নীল রং দ্বারা, মানচিত্রে নীল
রং দ্বারা কি চিহ্নিত করা হয়েছে? তাহলে উঁচু ভূমি থেকে আমরা অল্প কথায় উত্তর হিসাবে যে প্রশ্নগুলো পাচ্ছি সেটা হলো উঁচু ভূমি কিভাবে গঠিত? উঁচু ভূমি পুরাতন পলি দ্বারা গঠিত, কিংবা কি দ্বারা গঠিত কিংবা কিভাবে গঠিত, এখানে আসে যে পুরাতন পলি দ্বারা গঠিত। মানচিত্রে নীল রং দ্বারা কি চিহ্নিত করা হয়েছে? মানচিত্রে নীল রং দ্বারা উঁচু ভূমিগুলোকে চিহ্নিত করা হয়েছে। মানচিত্রে নীল রং দ্বারা কি চিহ্নিত করা হয়েছে? মানচিত্রে নীল রং দ্বারা উঁচু ভূমিগুলো চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা সমভূমি। সমভূমি বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে আমরা জানি সমভূমি, আর এই সমভূমিগুলো নতুন পলি মাটি দ্বারা গঠিত হয়েছে। উত্তর দিক থেকে সমভূমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কিছুটা ঢালু। এই সমভূমির উপর দিয়ে বিভিন্ন নদী বয়ে গেছে এবং দেখা যায় সমভূমি যেহেতু নিচু, অর্থাৎ উত্তর থেকে নিচুর দিকে ঢালু থাকে, সমভূমিগুলো ঢালু থাকে, এই জন্য দেখা যায় এইসব অঞ্চলগুলোতে প্রায়ই বন্যা দেখা যায়। আর বন্যার ফলে কি হয়? পলি মাটি দ্বারা এই সমভূমিটা আরো উর্বর হয়। আর স্বাভাবিকভাবে আমরা জানি যে ঢালু অঞ্চলগুলোতে বন্যায় প্লাবিত হয়, আর বন্যায় প্লাবিত হলে স্বাভাবিকভাবে দেখা যায় মানুষ অনেক কষ্ট, মানে রাস্তাঘাট ডুবে যায়, বিভিন্ন জলাশয় দেখা যায় ডুবে যায়, আবার দেখা যায় বিভিন্ন শুকনো যে জলাশয়গুলো সেগুলো পানি দ্বারা ভর্তি হয়, পানি দ্বারা পরিপূর্ণ হয় এবং চাষিরা কি করতে পারে, বিশেষ করে মৎস্য চাষিরা সেখানে মাছ চাষ করতে পারে। আবার ক্ষতিগ্রস্ত হিসেবে দেখা যায় বিভিন্ন বাড়িঘর ডুবে যায়, নিচু হওয়া এলাকা, নিচু মানে সমভূমিগুলো নিচু হওয়ার জন্য এবং বন্যা হওয়ার জন্য। আবার দেখা যায় যে এই যে বন্যা যেটা হয়, বন্যা হওয়ার জন্য অনেক সময় মানুষের বিভিন্ন রোগে দেখা যায়, যেমন ডায়রিয়া, তারপরে পানিবাহিত রোগগুলো বিশেষ করে এই সময় দেখা যায়। যাই হোক, এইখানে আমরা তাহলে আলোচনা করলাম যে উঁচু পাহাড়ি অঞ্চল, উঁচু ভূমি এবং সমভূমি। তাহলে সমভূমি, এখানে যে অল্প কথায় প্রশ্নগুলো আসে সেখানে আমরা কি দেখতে পারি যে সমভূমি কি দিয়ে গঠিত? কি দ্বারা গঠিত? সমভূমি কি দ্বারা গঠিত? আবার দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে এটি কোন দিকে এটি উত্তর থেকে কোন দিকে ঢালু? এটা উত্তর থেকে কোন দিকে ঢালু? আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে যে কোন এলাকায় মানে বেশি বন্যা হয়, কোন এলাকায় কোন ভূমিতে, অথবা কোন ভূমিতে বেশি বন্যা হয়? বেশি কোন ভূমিতে বেশি বন্যা হয়? আচ্ছা, তাহলে সমভূমি কি দ্বারা গঠিত? সমভূমি নতুন পলিমাটি দ্বারা গঠিত। এটি উত্তর থেকে কোন দিকে ঢালু? এটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কিছুটা ঢালু। আচ্ছা, কোন ভূমিতে বেশি বন্যা হয়? আমরা এই পাঠের মাধ্যমে জানতে পারলাম যে সমভূমিতে বেশি বন্যা হয়, কিংবা এই সমভূমিতে কিন্তু নদীগুলো বেশিরভাগ প্রবাহিত, এই জন্য দেখা যায় সমভূমিতে বেশি বন্যা হয়। তাহলে আজকে আমরা এই পাঠ 11 বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানলাম যে বাংলাদেশের ভূপ্রকৃতি তিনটি: পাহাড়ি অঞ্চল, সমভূমি
এবং উঁচু ভূমি। আচ্ছা, আরেকটু আমরা খেয়াল করি বইয়ে যে এখানে কি আছে, কিছু প্রশ্ন আছে। দেখো যে কোন ধরনের এলাকা থেকে নদী উৎপত্তি হয়। সাধারণত পাহাড় পর্বত পাহাড়ি অঞ্চল থেকে নদীগুলো উৎপত্তি হয়। আর বেশিরভাগ নদীর গতিপথ কোন দিকে? বেশিরভাগ নদীর গতিপথ সমভূমির দিকে, আবার দেখা যায় আমরা দক্ষিণ দিকে, অর্থাৎ ঢালু যেদিকে পায় সেদিকে কিন্তু নদীগুলোর পথ থাকে। আর দক্ষিণ থেকে কিন্তু আমরা জানি বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, অর্থাৎ নদীগুলো যে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এছাড়া আছে বরেন্দ্র উঁচু ভূমি, অর্থাৎ এখানে দেখা একটা, তোমরা একটু দেখো এখানে একটা বক্স আছে যে উঁচু ভূমি আর বিভাগ, অর্থাৎ বরেন্দ্র ভূমি, তারপরে মধুপুরগড়, লালময় পাহাড়, এগুলো কোন বিভাগে? আমরা যদি বক্সটা দেখি তাহলে দেখা যাইতেছে বরেন্দ্র ভূমি, অর্থাৎ এখানে হলো বিভাগ। তাহলে উঁচু ভূমি কি কি আসতেছে? উঁচু ভূমিগুলো আসতেছে বরেন্দ্র ভূমি, আর আসতেছে মধুপুরগড়, আরেকটা 3 হলো লালমাই পাহাড়। লালমাই পাহাড়, অর্থাৎ এই যে উঁচু ভূমিগুলো হলো বরেন্দ্র ভূমি, মধুপুরগড় এবং লালমাই পাহাড়। এই তিনটা ভূমি কোন কোন বিভাগে অবস্থিত? বরেন্দ্র ভূমি ঢাকা বিভাগে, বরেন্দ্র ভূমি রাজশাহী বিভাগে, মধুপুরগড় ঢাকা বিভাগে, লালমাই পাহাড় চট্টগ্রাম বিভাগে। তাহলে আমরা এই বক্সা থেকে জানতে পারলাম যে উঁচু ভূমি তিনটি, বরেন্দ্র ভূমি, মধুপুরগড় এবং লালমাই পাহাড়, এগুলো কোন কোন বিভাগে অবস্থিত? বরেন্দ্র ভূমি রাজশাহী বিভাগে, মধুপুরগড় ঢাকা বিভাগে এবং লালমাই পাহাড় চট্টগ্রাম বিভাগে। আচ্ছা, এখানে আরো কিছু প্রশ্ন আছে, দেখো এক কথায় উত্তর দাও। নিচে যে আছে যে পশ্চিমে কোন ভূমি? পশ্চিমে বরেন্দ্র ভূমি। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় কোন দেশ অবস্থিত? বাংলাদেশ দক্ষিণ পূর্ব সীমানায় মিয়ানমার দেশটি অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে কোন উপসাগর অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। এই শূন্য এক কথায় উত্তর যেতে দিলে বাংলাদেশের পশ্চিমে কোন ভূমি আছে? বাংলাদেশের পশ্চিমে, বাংলাদেশের পশ্চিমে উঁচু ভূমি, সেটি হলো বাংলাদেশের পশ্চিমে উঁচু ভূমি, সেটা হলো বরেন্দ্র ভূমি। তারপরে 2 নাম্বার যেটা আছে সেটা বলছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় কোন দেশ অবস্থিত? বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় অবস্থিত দেশটি হচ্ছে মিয়ানমার।
মিয়ানমার। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানা অবস্থিত দেশটির নাম হচ্ছে মিয়ানমার। আচ্ছা, তারপরে আসতেছে যে বাংলাদেশের দক্ষিণে কোন উপসাগর অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে অবস্থিত উপসাগরটি, বাংলাদেশের দক্ষিণে অবস্থিত উপসাগরটি হলো বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশের দক্ষিণে অবস্থিত যে উপসাগরটি সেটা হলো বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত উপসাগরটি হলো বঙ্গোপসাগর। দক্ষিণে অবস্থিত উপসাগর বঙ্গোপসাগর। আচ্ছা, তাহলে এই পার্টটা সম্পর্কে আমরা আজকে যে জানলাম যে ভূপ্রকৃতি কি, ভূপ্রকৃতি কয়টি, বাংলাদেশ ভূপ্রকৃতি কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? 3টি অঞ্চলে, সেটা হলো পাহাড়ি অঞ্চল, উঁচু ভূমি এবং সমভূমি। এই সম্পর্কে আজকে আমরা জানলাম। এখন আমরা আজকে করব, আজকে পার্ট 11 শেষ করলাম। আজকে আমরা আরেকটা পার্ট করব, পার্ট 2 অর্থাৎ 11 অধ্যায়ের পার্ট 2। অধ্যায় 11 পার্ট 2। আচ্ছা, অধ্যায় 11 পার্ট 2 এ দেখা যেতেছে বাংলাদেশে জলবায়ু সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের জলবায়ু। অধ্যায় 11 পার্ট 2 এ বাংলাদেশে জলবায়ু সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, বাংলাদেশের জলবায়ু আমরা জানি যে বাংলাদেশের ঋতু, বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয়। বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয়। ষড়ঋতু বলতে আমরা কি বুঝি? ষড়ঋতু বলতে 6টি ঋতুর কথা বলা হয়েছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6টি ঋতু নিয়ে বাংলাদেশের জলবায়ু। কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের দিকে লক্ষ্য করে এই জলবায়ুকে 3টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো গ্রীষ্ম, বর্ষা এবং শীতকাল। এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রধান 3টি, তাহলে এই যে আমাদের জলবায়ুকে ষড়ঋতুর দেশ বলা হয় কেন, অর্থাৎ বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয় কেন, এই প্রশ্নটা অল্প কথায় আসতে পারে। অর্থাৎ ষড়ঋতু কি? ষড়ঋতু কথাটার অর্থ হলো 6টি ঋতু। তাহলে প্রশ্ন আসতে পারে যে ষড়ঋতু কি? বাংলাদেশের ষড়ঋতু কি? বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয় কেন? ঋতু দেশ বলা হয় কেন? বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয় কেন? বাংলাদেশকে ষড়ঋতুর বলা হয় বাংলাদেশে ঋতু 6টি ঋতু নিয়ে, অর্থাৎ বাংলাদেশে ঋতু 6টি ঋতু নিয়ে গঠিত বলে, কিংবা বাংলাদেশে 6টি ঋতু আছে বলে বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয়। আবার প্রশ্ন আসতে পারে বাংলাদেশের ঋতু কয়টি ও কি কি? বাংলাদেশের ঋতু কয়টি ও কি কি? বাংলাদেশের ঋতু কয়টি ও কি কি? বাংলাদেশের ঋতু 6টি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। শীত ও বসন্ত অর্থাৎ এই 6টি ঋতু। এছাড়াও প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের ঋতুকে প্রধান কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ঋতুকে প্রধান কয়টি কয়টি ভাগে ভাগ করা হয়েছে? আচ্ছা, তার বাংলাদেশের ঋতুকে প্রধান কয়টি ভাগে ভাগ করা হয়েছে? বাংলাদেশের জলবায়ু বাংলাদেশের তাপমাত্রা অর্থাৎ বাংলাদেশের জলবায়ুতে বাংলাদেশের তাপমাত্রা ও বৃষ্টিপাতের দিকে লক্ষ্য করে বাংলাদেশের ঋতুকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। সেই তিনটি হলো বর্ষাকাল, গ্রীষ্মকাল এবং শীতকাল। কি কি তাহলে এই যে প্রশ্নগুলো দেখি আমরা, বাংলাদেশের ঋতু কয়টি ও কি কি? বাংলাদেশের ঋতু 6টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বাংলাদেশ ঋতুকে প্রধানত প্রধান কয়টি ভাগে ভাগ করা হয়েছে? বাংলাদেশের ঋতুকে বৃষ্টিপাত ও তাপমাত্রার দিক খেয়াল করে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে: গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। আজকে আমরা এই তিনটা প্রধান ঋতু নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা গ্রীষ্মকাল নিয়ে। গ্রীষ্মকাল, গ্রীষ্ম, বর্ষা, শীতকাল যে তিনটি প্রধান ঋতু রয়েছে, আগে প্রথমে আমরা বর্ষাকাল সম্পর্কে আলোচনা করব। বর্ষাকাল বাংলা মাসের বৈশাখ, জ্যৈষ্ঠ এই দুইটা মাস নিয়ে বর্ষাকাল। আর ইংরেজি মাস যদি আমরা ধরি তাহলে দেখা যায় মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত এই গ্রীষ্মকাল সময়টা থাকে। এ সময় দেশের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। আবার কোনো কোনো সময় দেখা যায় এই তাপমাত্রা বৃদ্ধি পায়। বছরের যে সবচেয়ে উষ্ণ মাস, এই মাসটা হলো এপ্রিল মাস। এই এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় হয়। এছাড়া গ্রীষ্মকালে দেখা যায়, যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল হয়, এ সময় প্রচন্ড গরম পড়ে। আবার দেখা যায় জ্যৈষ্ঠ মাস, এই মাসটাকে আমরা রসালো মাস বলি, অর্থাৎ বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো আমরা পাই এই ঋতুতে। আচ্ছা, তাহলে এই যে আমরা ঋতুটা আলোচনা করলাম, এই ঋতু আলোচনা করলে এখান থেকে অল্প কথায় যে প্রশ্নগুলো আসে সেটা হলো যে গ্রীষ্মকাল অর্থাৎ কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল? আচ্ছা, কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল যদি আমরা প্রশ্ন করি, তা কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল? তাহলে কি কি আসতেছে, যে মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ মার্চ, এপ্রিল এবং মে মাস, এই তিনটা মাস নিয়ে আসতেছে গ্রীষ্মকাল। তাহলে প্রশ্ন যদি কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল, মার্চ, এপ্রিল, মে, এই তিনটা মাস নিয়ে গ্রীষ্মকাল আসতেছে। আচ্ছা, আরো যদি প্রশ্ন করি আমরা, অর্থাৎ অল্প কথায় যে প্রশ্নগুলো আসে সেটা হলো সবচেয়ে উষ্ণতম, অর্থাৎ বছরের সবচেয়ে উষ্ণতম মাস কোনটি? সবচেয়ে মাস কোনটি? বছরের সবচেয়ে উষ্ণতম মাস কোনটি? বছরের সবচেয়ে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাস বছরের সবচেয়ে উষ্ণতম মাস, সেটি হলো এপ্রিল মাস। আর একটা প্রশ্ন তোমাদের আসতেছে যে এই সময় তাপমাত্রা কত থাকে? এই সময় অর্থাৎ এই গ্রীষ্মের সময় তাপমাত্রা কত থাকে?
তাপমাত্রা কত থাকে এই সময়, অর্থাৎ গ্রীষ্মকালে তাপমাত্রা দেখা যায় যে 35 ডিগ্রি সেলসিয়াসে যে পৌঁছে। 35 ডিগ্রি সেলসিয়াস থাকে। আবার দেখা যায় যে 35 ডিগ্রি যদিও সেলসিয়াস পর্যন্ত যায়, এছাড়া অনেক সময় দেখা যায় যে আরো বেশি তাপমাত্রা থাকে। আর কালবৈশাখী ঝড় হয় এই সময়, এপ্রিল মাস গ্রীষ্মকালে যে কালবৈশাখী ঝড়টা হয়, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকে যে কালবৈশাখী ঝড় কখন হয়, অথবা কোন মাসে কালবৈশাখী ঝড় হয়ে থাকে। কালবৈশাখী ঝড় কখন হয়? কালবৈশাখী ঝড় কখন হয়? কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালে এপ্রিল অথবা মে মাসের দিকে কালবৈশাখী ঝড়টা হয়ে থাকে। তাহলে এই যে গ্রীষ্মকাল সম্পর্কে আলোচনা করলে আমরা যা পাওয়া গেল সেটা হলো যে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকালের স্থায়িত্বকাল থাকে। আর 35 ডিগ্রি পর্যন্ত এর তাপমাত্রা বৃদ্ধি পায়, আবার অনেক সময় দেখা যায় এর থেকে বেশি তাপমাত্রা থাকে। আর সেটা হলো যে বছরে যে উষ্ণ যে সময়টা থাকে, অর্থাৎ গরমকাল সবচেয়ে বেশি হয় সেটা এপ্রিল মাসে। আর এপ্রিল এবং মে মাসের দিকে কালবৈশাখী ঝড়টা হয়ে থাকে। আচ্ছা, এবার আসি আমরা প্রধান যে 3টি ঋতু, আর তার মধ্যে আরেকটা ঋতু হলো বর্ষাকাল। এবার আমরা বর্ষাকাল সম্পর্কে আলোচনা করব। বর্ষাকাল জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। আর বাংলায় দেখা যাইতেছে যে আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল হয়। যাই হোক, এই সময় মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিক থেকে বাংলাদেশের উপর প্রবেশ করে, যার কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। এই ঋতুতে দেশের গড়ে যে বৃষ্টিপাতটা হয় সেটা হলো 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। এছাড়া বর্ষাকালে যে বৃষ্টিপাত হয়, এছাড়া বর্ষাকালে যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে দেখা যায় যে বন্যা হয়। আর এই বন্যায় অনেক সময় ঘর বাড়ির ক্ষতি হয়, রাস্তাঘাটের ক্ষতি হয়, বিভিন্ন রোগ বালাই দেখা যায়, ডায়রিয়া, জন্ডিস কিংবা পানিবাহিত যে রোগগুলো, এই রোগগুলো সাধারণত দেখা যায়। এছাড়াও কি হয়, এছাড়া আমরা সুবিধাগুলো যদি দেখি যে গ্রীষ্মের পরে যেহেতু বর্ষা আসে, গ্রীষ্মের তাপদাহে বাংলাদেশের মাটি যে খরা অর্থাৎ শুকিয়ে যায়, এই বর্ষার পানিতে কিন্তু মাটিগুলো উর্বর হয়, অর্থাৎ মাটিগুলো ভিজে উর্বর হয়। এছাড়াও যে খালবিলগুলো শুকিয়ে যায়, এই খালবিলগুলোতেও কিন্তু পানি আসে, যার কারণে কি করতে পারে, যারা মাছ চাষি এই সুন্দরভাবে তারা মাছ চাষ করতে পারে। আচ্ছা, তাহলে এই বর্ষাকাল সম্পর্কে আমাদের যে ছোট অল্প কথায় যে প্রশ্নগুলো আসে সেগুলো কি, কোন কোন মাস নিয়ে বর্ষাকাল? কোন কোন মাস নিয়ে বর্ষাকাল? কোন কোন মাস নিয়ে বর্ষাকাল? তাহলে আমরা যেটা দেখলাম, কিংবা কোন কোন মাস নিয়ে বর্ষাকাল, অথবা কোন মাস থেকে কোন মাস পর্যন্ত বর্ষাকাল স্থায়িত্ব হয়। আমরা দেখলাম যে জানি যে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এর স্থায়িত্বকাল হয়। আর মৌসুমী বায়ুটা কোথা থেকে প্রবাহিত হয়? বঙ্গোপসাগরের উপর দিয়ে বাংলাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বঙ্গোপসাগরের উপর দিয়ে মৌসুমী বায়ুটা বঙ্গোপসাগরের উপর দিয়ে বাংলাদেশে যে প্রবেশ করে সেটা উত্তর দিক থেকে। আর এই উত্তর দিক থেকে প্রবেশ করে, এর জন্য বাংলাদেশে কি হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। আর এই ঋতুতে সবচেয়ে গড়ে বৃষ্টিপাত হয় কত? 203 সেন্টিমিটার। তাহলে বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত? প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত? বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত? বাংলাদেশের গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার।
বাংলাদেশের গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা বর্ষাকাল এবং গ্রীষ্মকাল সম্পর্কে আলোচনা করলাম। এখন আসবো আমরা শীতকাল সম্পর্কে। শীতকাল শীতকাল বাংলাদেশে তাপমাত্রা আসলে শীতকালে তাপমাত্রা কমতে থাকে, অর্থাৎ বর্ষার পরে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকে বাংলাদেশে। অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে বর্ষাকাল শীতকাল স্থায়ী হয়। দেশের উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে, এ সময় তাপমাত্রা কমে যায় 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। আর বাংলাদেশে বৃষ্টিপাত মানে শীতকাল বাংলাদেশে যে পরিমাণে শীত পড়ে কিন্তু প্রচুর শীত পড়ে বা তুষারপাত হয় না। বাংলাদেশ যেহেতু 6টি ঋতুর দেশ কিংবা 3টি প্রধান ঋতুর দেশ, অর্থাৎ 3টি ঋতু নিয়ে বাংলাদেশ, 3টি সিজন নিয়ে বাংলাদেশ। অনেক দেশ আছে যেগুলো এক ঋতুর দেশ, অর্থাৎ সাইবেরিয়া, কানাডা, দেখা যায় এগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়, শীতকালেও প্রচুর বৃষ্টিপাত হয়, তুষারপাত হয়। কিন্তু বাংলাদেশে ঠান্ডা পড়লে এতটা ঠান্ডা পড়ে না যেখানে তুষারপাত হয় না, অর্থাৎ বাংলাদেশে তুষারপাত পড়ার মতো ঠান্ডা পড়ে না। এই শীতকালে দেখো উত্তরাঞ্চলে অনেক প্রচুর শীত পড়ে, যার কারণে দেখা যায় সেখানে অনেক সময় যে শীতের কারণে বাংলাদেশ যেহেতু দারিদ্র সীমার নিচে বসবাস করে, এই জন্য দেখা যায় অনেক সময় এই দারিদ্রতার কারণে বস্ত্রের অভাবে অনেক সময় মানুষ মারা যায়। এছাড়াও শীতকালে দেখা যায় নতুন ধানের পিঠা পুলি হয়ে থাকে। এছাড়া শীতকালে আমরা জানি যে খেজুরের রসের গুড় তৈরি করে সেখান থেকে পিঠা পায়েস তৈরি করা হয়। এছাড়া গ্রাম অঞ্চলে বিভিন্ন যাত্রা কিংবা উৎসব দেখা যায় এই শীতকালে। আচ্ছা, তাহলে শীতকাল সম্পর্কে আমরা যেটুকু জানলাম সেখান থেকে যদি আমরা প্রশ্ন করি যে বাংলাদেশে শীতকালে তাপমাত্রা কত থাকে? শীতকালে তাপমাত্রা কত থাকে অথবা আরো কি আসতে পারে যে কোন কোন মাস নিয়ে শীতকালকে, কিংবা শীতকালের স্থায়িত্বকাল কত হয়? কোন কোন মাস নিয়ে, অর্থাৎ শীতকাল কোন কোন মাস নিয়ে কিংবা কোন কোন মাস নিয়ে, কোন কোন মাস স্থায়িত্বকাল। তাহলে প্রশ্ন যেটা আসতেছে শীতকাল বাংলাদেশে তাপমাত্রা কত থাকে? শীতকালে বাংলাদেশের তাপমাত্রা থাকে 18 ডিগ্রি সেলসিয়াস। আর একটা প্রশ্ন যেটা আমরা যে শীতকালে কোন কোন, অর্থাৎ শীতকালের সময় কত, অর্থাৎ স্থায়িত্ব সময়কাল কত। দেখা যেতেছে যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকালের স্থায়িত্বকাল থাকে। আচ্ছা, এছাড়া আমরা আজকে যে প্রধান 3টি বিষয় নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ জলবায়ু প্রধান 3টি ভাগে ভাগ করা হয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শীতকালে 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এখন দেখো আরো কিছু প্রশ্ন আমরা বইয়ে দেখি, সেটা যে কোন ঋতু তোমার সবচেয়ে পছন্দের। স্বাভাবিক আমরা অনেক সময় শীতকাল পছন্দ করি, অনেকে বর্ষাকাল পছন্দ করি, অনেকে বা গ্রীষ্মকাল পছন্দ করি। আর আছে যে কোন ঋতুটি কৃষিকাজের জন্য উপযোগী। আমরা স্বাভাবিকভাবে জানি যে বর্ষাকাল কৃষিকাজের জন্য উপযোগী। আচ্ছা, দেশের উত্তরাঞ্চল সম্পর্কে শীতকালের বর্ণনা করো। আমরা জানি যে উত্তরাঞ্চলে স্বাভাবিকভাবে শীত বেশি পড়ে। আচ্ছা, তারপরে আসে বাংলাদেশের বৃষ্টির উপর বঙ্গোপসাগরের প্রভাব। বঙ্গোপসাগরের উপর দিয়ে বাংলাদেশের উত্তর দিক থেকে বাংলাদেশে যে মৌসুমী বায়ুটা প্রবেশ করে, যার কারণে দেখা যায় যে প্রচুর বৃষ্টিপাত হয়। অনেক সময় এই প্রচুর বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়। আর বন্যা হলে দেখা যায় রাস্তাঘাট ডুবে যায়, বাড়িঘর ডুবে যায়, মানুষের জনজীবন অবস্থা খুব খারাপ হয়ে যায়। এছাড়াও দেখা যায় বিভিন্ন পানিবাহিত রোগ দেখা যায়।
তারপরে দেখো যে তিনটি ঋতু যেসব সংখ্যাগত তথ্য বৈশিষ্ট্য রয়েছে তা লেখো। গ্রীষ্মকাল আমরা যদি দেখি তাহলে গ্রীষ্মকাল বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, বাংলায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয়। আর ইংরেজিতে হয় তোমার, ইংরেজিতে বর্ষগুলো সেটা হলো মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়কাল থাকে। আর বর্ষাকাল আষাঢ় শ্রাবণ এই 2 মাস নিয়ে বর্ষাকাল। আর ইংরেজি যে সময়টা সেটা দেখা যায় যে জুন থেকে বা অক্টোবর মাস পর্যন্ত এ সময়কাল থাকে। আর শীতকাল বাংলায় পৌষ মাঘ এই 2 মাস নিয়ে শীতকাল। দেখা যায় যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এর সময়কাল থাকে। আচ্ছা, আরো একটা বোর্ড দেখো, এখানে লিখে আছে যে ঋতুর সাথে বৈশিষ্ট্যের মিল করো। গ্রীষ্মকাল গরমকাল, বর্ষাকাল স্বাভাবিকভাবে কালবৈশাখী ঝড় হয়। আর একটা আছে শীতকালে স্বাভাবিকভাবে আমরা জানি ঠান্ডা পড়ে। আচ্ছা, যা হোক, তাহলে আজকে আমরা পার্ট 11 1 এবং 2 নিয়ে আলোচনা করলাম। পার্ট 11 আলোচনা করলাম ভূপ্রকৃতি সম্পর্কে এবং দ্বিতীয় আলোচনা করলাম আমরা বাংলাদেশের জলবায়ু সম্পর্কে। ঠিক আছে, তোমরা ভালোভাবে একটু পড়াশোনা করবে, নিজেদের দিকে খেয়াল রাখবে, সুস্থ থাকবে এবং সতর্ক থাকবে। আসসালামু আলাইকুম।